আছো, বাঁচাও আমাকে আকাশের হাত থেকে। কিরে, তুই এভাবে নিজের জামা ছিঁড়ছিস কেন? একটু অপেক্ষা কর, বুঝতে পারবি। নীলার চিৎকার শুনে সবাই দরজার কাছে চলে এলো। এদিকে নীলা গিয়ে দরজা খুলে দেয়, সাথে আকাশের মাকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নীলা, কি হয়েছে তোর? ফুপি, তোমার ছেলে আমাকে রুমের মধ্যে একা পেয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল। নীলার কথা শুনে বাকি সবাই যতটা না অবাক হয়, তার চেয়ে অবাক বেশি হয় আকাশ। নীলা, এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি, তুমি আমাকে রুমের মধ্যে একা পেয়ে আমার ক্ষতি করতে চেয়েছিলে। আকাশ, কথাটা কি সত্যি? বিশ্বাস করো মা, আমি ওর সাথে এইগুলো কিছু করিনি। তাহলে কি ও মিথ্যা বলছে? ফুপি, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। মা, ও মিথ্যে বলছে। তাহলে তুই ওর রুমে কি করতে এসেছিস? আমি তো ঈশার সাথে কথা বলার জন্য এসেছি। আমি কি জানতাম নাকি ও এই রুমে থাকবে? ফুপি, বিশ্বাস করো, ও জেনে শুনে এসেছে। এখন কি করব এদের নিয়ে? আমার মেয়ের এখন কি হবে? ও তো সমাজে মুখও দেখাতে পারবে না। চিন্তা করো না ভাইয়া, আমি আকাশের সাথেই নীলার বিয়ে দিব, তাহলে আর সমস্যা হবে না। তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস তখন আমার আর কিছু করার নেই। কিন্তু আমার বলার আছে, আমি ওকে বিয়ে করব না। যখন ও সর্বনাশ করতে চেয়েছিস, তখন কি মনে ছিল না কথাটা? আমি তো কখনো এই নিয়ে চিন্তাও করিনি। যদি তুই ওকে বিয়ে করতে না পারিস, তাহলে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, আর কখনো তোকে যেন এই বাড়ির আশেপাশে না দেখি আমি। মা, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। নীলা ইচ্ছে করে আমাকে ফাঁসাতে চাইছে। একটা মেয়ে কেন নিজের নামে এত বড় অপবাদ নিবে? তার যে অনেক কারণ আছে মা। ঈশা, তুই তোর ভাইকে চিনিস। আমি কি এরকম কিছু করতে পারি? তুই বল। ওহ মা, ভাইয়া এই কাজ কিছুতেই করতে পারে না। নীলা হয়তো ভাইয়াকে ফাঁসাতে চাইছে। আমি কিছুক্ষণ আগেও দেখেছি নীলা ভাইয়ের রুমে গিয়েছে, ভাইয়া ওকে ধমক দিয়ে বের করে দিয়েছে। দেখ ঈশা, তুই কিন্তু এইসবের ভিতরে কথা বলবি না। আকাশ, তুই এখনো এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর মুখ আমি দেখতে চাই না। আমার নিজের উপরই খারাপ লাগছে। তোকে আমি জন্ম দিয়েছি। যদি ওকে বিয়ে করতে পারিস, তাহলে এই বাড়িতে থাকতে পারবি, নয়তো পারবি না থাকতে। না মা, এরকম করে বলো না। আমি আজকে ঠিকই চলে যাচ্ছি, কিন্তু একদিন তুমি যখন সত্যিটা জানতে পারবে, তুমি নিজেই আমাকে ফিরিয়ে আনতে যাবে। কিন্তু তখন আমাকে নাও পেতে পারো। ঈশা, আমি যাচ্ছি। বাবা মায়ের খেয়াল রাখিস। বাড়ি থেকে বেরিয়ে আসে। আসার সময় আরেকবার ঈশার দিকে তাকাতে দেখে ঈশা এখনো কান্না করছে, আর নীলা মিটমিট করে হেসেই চলেছে। আকাশের সবচেয়ে বড় কষ্ট হলো আজকে যে ওর মা ওকে বিশ্বাস করতে পারেনি। অনেক কষ্ট নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না কি হয়েছে, যে আকাশকে ওর মা বাসা থেকে কেন বের করে দিল। তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। কলেজ থেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় আসলো আকাশ। তখন আকাশ ওর রুমের দরজা খোলা দেখে। ভেতরে কে আছে তা দেখার চেষ্টা করলো, তখনই নীলা ওকে টান দিয়ে ভেতরে নিয়ে আসে। আচমকা টান দেওয়াতে আকাশ কিছুটা ভয় পায়। পরে নীলাকে দেখার পর, কি রে, তুই আমার রুমে কি করছিস? কেন রে, আমি কি তোর রুমে আসতে পারি না? না, পারিস না। কেন পারি না? আমার রুমে আসার জন্য তোর কি অধিকার আছে? আমি তোর মামাতো বোন, এর চেয়ে আর বড় কি অধিকার লাগবে? আমার রুমে ঈশা ছাড়া আর কারোর আসার পারমিশন নেই। তাছাড়া তুই এখন রুম থেকে বের হও, আমি এখন ঘুমাবো। আচ্ছা, আমি যদি তোকে বিয়ে করি, তাহলে কি তোর কোনো সমস্যা আছে? অবশ্যই আছে। কি কি সমস্যা হবে তোর? আমি কি দেখতে খারাপ নাকি? দেখতে খারাপ না হলেও তোর চরিত্র তো ঠিক নেই। মানে কি করলাম আমি? তুই কত ছেলের সাথে প্রেম করেছিস তা কি ভুলে গিয়েছিস? আর কত ছেলের সাথে পার্কে, হোটেলে, বাকিগুলো তো নাই বললাম আমি। তাতে কি, তুইও তো কম মেয়ের সাথে মিশিস না। ওই প্রেম করার মেলামেশা করা এক না। তাহলে তুই আমাকে বিয়ে করবি না, তাই তো? কখনোই না। এখন যাও তো আমার রুম থেকে। এদিকে নীলা ওই রুম থেকে বেরিয়ে পড়ে। কেননা নীলার মাথায় এখন অন্যরকম বুদ্ধি খেলা করছে, যা আপনারা জানতে পারবেন। এদিকে দুপুরবেলায়
আকাশ, কোথায় তুই? এই তো আমি বাসায়। কেন, কি হয়েছে? আরে আগে কলেজ আয় তুই, তারপর তোকে বলবো। আচ্ছা, আসতেছি। আকাশ বের হয়ে আসতে যাবে তখন ঈশা বলল, ভাইয়া, ভাইয়া কোথায় যাচ্ছিস? আমি এই তো কলেজে যাব। কলেজে শেষে একটা অনুষ্ঠান করবে, অনুষ্ঠান শেষ করে চলে আসব। তাছাড়া কয়েকদিন পর তো ভার্সিটিতে ভর্তি হব, রেজাল্টও দিয়েছে। তার উপর বন্ধুরা একটা ছোট অনুষ্ঠান করবে, তাই যেতে হচ্ছে। তোদের আবার ছোট অনুষ্ঠান? তোদের তো অনুষ্ঠানের নাম হলেই প্রায় 2 লক্ষ টাকা পার হয়ে যায়। কি করব বল? আমার জন্য আসার সময় কিছু নিয়ে আসবি। আমি রুমে থাকবো, যত রাত হোক না কেন এসে দিয়ে যাবি। ঠিক আছে, দিয়ে যাব। ওখান থেকে বেরিয়ে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। তার সাথে ওরা কে কোন ভার্সিটিতে ভর্তি হবে তা নিয়ে কথা বলতে থাকে। সত্যি আমরা সবাই একই ভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাই হবে। অনেক মজা হবে রে, নতুন নতুন মেয়ে আসবে, ওদের সাথে লাইনও মারা যাবে। তুই শালা তো শুধু মেয়ে নিয়েই পড়ে আছিস। আকাশকে দেখে তো কিছু শেখ। কত মেয়ে ওর জন্য পাগল, কিন্তু হারামি তো সেদিকে কোনো খেয়ালও নেই। কত মেয়ের মধ্যে কি তুইও আছিস? কথাটা শুনে ওরা হাসি শুরু করে। ওদের হাসি শুনে এই তোরা হাসি বন্ধ করবি? তোরা ভালো করে জানিস আমি কেমন মেয়ে পছন্দ করি। আর ওই রকম মেয়ে যতদিন না পর্যন্ত না পাবো ততদিন আমার দ্বারা এইসব হবে না। তাছাড়া প্রেম ভালোবাসা হয়তো আমাকে দিয়ে হবে না। আচ্ছা, কাউকে না ভালো লাগলে আমাকে বিয়ে করবি কি? আকাশের ঘাড়ে হাত রেখে কথাটা বলে। দেখ তানু, তুই আমার বন্ধু, তাই ইয়ার্কি করিস না তো। তাছাড়া বেশি ইয়ার্কি আমার একদম ভালো লাগে না, তাই তুই ভালো করে জানিস। জানি তো। তা চল আমরা অনুষ্ঠান শুরু করি। ওরা এরপর অনুষ্ঠান করতে থাকে। তখন ওরা অনেক মজা করতে থাকে। মজা করতে করতে রাত 8টা বেজে যায়। এই, আমাকে এবার যেতে হবে। এত তাড়াতাড়ি চলে যাবি? তোরা তো জানিস আমি এসব খাই না। বিয়ার খেলে কিছু হবে না। তোরা খা, আমি বরং ঠান্ডা কিছু খাই। আচ্ছা তাই কর। অনুষ্ঠান শেষ করে ঈশার জন্য নিয়ে আসে চকলেট। চকলেট এনে যখন রুমে আসে তখন ঈশা রুমে ছিল না, তাই আকাশও অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই নীলা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরকম দরজা বন্ধ করাতে আকাশ অবাক কি হয়। তুই দরজা বন্ধ করলি কেন? তুই কি ভেবেছিস আমি তোকে এত তাড়াতাড়ি ছেড়ে দিব? মানে? তুই যদি এখন আমাকে বিয়ে করতে রাজি না হোস তাহলে আমি এমন কিছু করব যা তুই ভাবতেও পারবি না। কি করবি তুই? এরপর শুরু হলো নীলার মিথ্যে নাটক। এরপর কি হলো না হলো তা তো আপনারা জেনেছেন। ফ্ল্যাশব্যাক শেষ। বর্তমানে বাসা থেকে বের হয়ে আবিরকে সবটা জানায়, আর ঈশা মোবাইলে একটা অডিও পাঠায়, আর সাথে কিছু মেসেজও লিখে পাঠিয়ে দেয়। ঈশা অডিও আর মেসেজ পড়ে আরো কান্না করতে থাকে। কি ছিল মেসেজের মধ্যে, কি ছিল সে অডিও, তা আপনারা পরেও জানতে পারবেন। এখন দেখি আকাশ কি করে। আবির কোথায় তুই? আমি তো বাসায়, কিন্তু তোর কণ্ঠ এরকম লাগছে কেন? আকাশ তারপর সব কথা আবিরকে বলে। সবটা শোনার পর তোর মা কিনা তোকে বিশ্বাস করলো না? তাছাড়া তুই এত রাতে থাকবি কোথায় বল? তা তো জানি না, কিন্তু তোর বাসায় তো থাকার কোনো উপায় নেই। তুই তো জানিস আমার বাসায় বন্ধু বান্ধব নিয়ে আসা মানা। তার উপর রাতে থাকা তো আরো বেশি সমস্যা। তুই আপাতত কোনো হোটেলে রাতটা কাটা, সকালে একটা ব্যবস্থা করবো তোর। আচ্ছা, দেখি কোথায় রুম পাই কিনা। এদিকে রাতে মোটামুটি কয়েকটা হোস্টেল দেখা শেষ, কিন্তু রুম না পেয়ে রাস্তার ধারে হাঁটতে থাকে। তখন সামনে একটা লোককে দেখতে পায়। কিছু লোক ওই লোকটার হাত থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে চলছে, তাই ওখানে যায়। আঙ্কেল, এরা কারা? আর আপনার হাত থেকে এটা নিয়ে যেতে চাইছে কেন? এরা ছিনতাইকারী, আমার থেকে এই ব্রিফকেস নিয়ে যেতে চাইছে। তুমি আমাকে বাঁচাও বাবা। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে বাঁচাবো। আমাদের দেখেছিস? আর হাতে এইগুলো কি? কাছে আসতে এগুলো পেটে ঢুকিয়ে দেবো। দেখি তোদের কত বড় সাহস। আয় তাহলে। এরপর ওদের মধ্যে মারামারি হতে থাকে। আকাশও মোটামুটি কিছু মার খায় আর ওদেরকেও মারে। মারামারির ভেতরে হঠাৎ করে একটা লোক ছুরি ঢুকিয়ে দেয় আকাশের পেটে। তখন ওখানে পুলিশ চলে আসাতে ওরা ওখান থেকে পালিয়ে চলে যায়। আমাকে সাহায্য করুন, একে হসপিটালে নিতে হবে। এই তোমরা একে ধরে গাড়িতে উঠিয়ে দাও।
ওরা গাড়িতে তুলে দিলে ওখান থেকে চলে আসে হাসপাতালে। ওখানে ডক্টর চিকিৎসা করতে থাকে। তেমন বড় সমস্যা হয়নি, অল্প একটু ঢুকেছে, 7 দিনের ভিতর সেরে যাবে। তবে এখন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওর চিকিৎসা কি এখান থেকে করা যাবে নাকি বাসায় নিয়ে গিয়ে করব? বাসায় চিকিৎসা করলে ভালো হয়। তাছাড়া এখানে তো নার্সরা শুধু ঔষধ আর বাকিগুলো করে দিবে, কিন্তু পরিবারের মতো যত্ন তো ওরা আর করে দিবে না। আচ্ছা, আমি ওকে তাহলে বাসায় নিয়ে যাব। আচ্ছা, নিয়ে যান। উনি আকাশের কাছে আসে। তখন রাত ঠিক 4টা বাজে। তাই আঙ্কেল একটু ক্লান্ত হয়ে যায়। ওনাকে দেখার পর, আঙ্কেল আপনি ঠিক আছেন তো? আমি তো ঠিক আছি, কিন্তু আমার জন্য তোমারই অবস্থা খারাপ হয়ে গেল। না আঙ্কেল, এইভাবে বলবেন না। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো বড় কথা। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আঙ্কেল আমার বাসায় কেউ নেই, আমি একাই থাকি। তুমি কি পড়াশোনা করো নাকি কাজ করো? এখনো পর্যন্ত তো পড়াশোনা করতেছি। তোমার যখন কেউ নেই তখন তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তারপর যখন তুমি সুস্থ হবে তখন তা নিয়ে ভাবা যাবে। কিন্তু আঙ্কেল আপনার বাসায় লোকজন তো, এতে অসুবিধায় পড়ে যাবে। তুমি আমার জীবন বাঁচিয়েছো, সেখানে তুমি আমার বাসায় আসলে সবাই অনেক খুশি হবে। ঠিক আছে আঙ্কেল, আপনি যখন বলতেছেন তখন আমি যেতে পারি। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না এখনো। মাই নেম ইজ পারভেজ হোসেন আকাশ। তোমার পোশাক দেখে তো ভালো কোনো পরিবারের ছেলে মনে হচ্ছে। তাহলে তুমি এরকম করে কেন বললে তোমার কেউ নেই? না আঙ্কেল, এমনিতে গরিব হলে একটু তো স্বাদ বলে কিছু থাকে। তুমি কথা অনেক ভালো বলতে পারো। আচ্ছা, তাহলে চলো আমার সাথে। এদিকে গাড়িতে করে ওনার সাথে বাড়িতে আসে। বাড়িটা 2 তলা, দেখতে অনেক সুন্দর। রাতের বেলায় বাড়িটা আলোর জন্য অনেক সুন্দর দেখাচ্ছে। তবে আকাশের বাড়ির কাছে এই বাড়িটা না। থাক, আপনারা গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন। এখন যদি বলে দিই তাহলে অনেক রহস্য এখানেই বেরিয়ে যাবে। তাই রহস্যগুলো আস্তে আস্তে জানতে পারবেন। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? না আঙ্কেল, এত বড় বাড়ি আমি আগে কখনো দেখিনি, তাই বাহিরের দিক থেকে দেখতেছি। কতটা সুন্দর আপনার এই বাড়িটা। আরে তেমন কিছু না, ব্যবসায় করে প্রতিষ্ঠিত হয়ে আমি এই বাড়িটা বানিয়েছি। এই বাড়িতে আমি আর আমার মেয়ে আর আমার স্ত্রী থাকে, আর কেউ নেই। কিন্তু আঙ্কেল, আমি একটা ছেলে, তার উপর আপনার মেয়ে। যদি আমার নামে নীলা। তোমার নামে মানে? আর এই নীলা কে? না আঙ্কেল, কেউ না। চলুন ভিতরে। চলো। এদিকে আকাশ বাড়ির ভেতরে যায়। তারপর উনি আকাশকে একটা রুমে নিয়ে যায়। তুমি এখন এই রুমে ঘুমাও। আঙ্কেল, রুমে কি এসি নেই? তোমার কি ফ্যানের নিচে ঘুমাতে অসুবিধা হয়? না আঙ্কেল, আমি তো এমনিতে বলেছিলাম। আসলে আমি আপনাদের বাড়িতে ঢুকেই এসি দেখলাম, তাই জিজ্ঞেস করছিলাম এই রুমে এসি আছে কিনা। এসি আছে, আমি এসি চালু করে দিচ্ছি, তুমি ঘুমাও। সকালে তোমার সাথে আমি কথা বলবো। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল চলে যাওয়ার পর আকাশ ঘুমিয়ে পড়ে। তবে আকাশের পেটে এখনো একটু একটু ব্যথা তো আছেই, তবুও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রুমের মধ্যে একটা মেয়েকে দেখে। মেয়েকে দেখা মাত্রই, এ কি, আপনি কে? এই রুমের মধ্যে কি করতেছেন? আমি কে তা পরেই জানতে পারবেন। তার আগে আমি আপনাকে কিছু প্রশ্ন করব, তার উত্তর দিন। কি প্রশ্ন? আপনার নাম আর আপনার উদ্দেশ্য কি? আমি ঠিক বুঝলাম না, আমার উদ্দেশ্য কেন থাকবে? আপনি কি ভেবেছিলেন আমি কোনো কিছুই জানবো না? আমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে আমার বাড়িতে থাকবেন, তারপর আমারই সাথে লাইন মারার চেষ্টা করে যাবেন, তারপর প্রেম করবেন, বিয়ে করে পুরো সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সত্যি আপনার মাথায় তো দেখে অনেক বুদ্ধি, তা এত বুদ্ধি নিয়ে ঘুমান কি করে? প্রশংসা করলেন নাকি বোকা বানালেন? আপনি তো অনেক বুদ্ধিমতী, তাহলে নিজেই বুঝে নিন। না থাক, তাহলে এবার আমার প্রশ্নগুলোর উত্তর দিন। আমাকে দেখে কি আপনার মনে হচ্ছে আমি নাটক করতেছি? নাটকই তো লাগছে। আমার বাবাকে বাঁচালেন অথচ আপনার শরীরে কোনো সমস্যাই হলো না, এরকমটা কি করে সম্ভব? আপনার মনে হচ্ছে আমাকে এখনো ঠিক লাগতেছে? দিব্যি তো সুস্থ লাগতেছে। তাছাড়া আমি একটু বেশি সুন্দর, সেজন্য আমাদের বাসায় আরো কয়েকটা ছেলে আছে, ওরা আমার সাথে লাইন মারার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমার মোটেও ওদের পছন্দ না। তা আমাকে কি পছন্দ হয়? মাথা খারাপ নাকি? চিনি না জানি না আপনাকে পছন্দ করতে যাব?
আপনি শুধু বাবার জীবন বাঁচিয়েছেন বলে আপনাকে এখানে থাকতে দিয়েছি, নয়তো ভুলেও দিতাম না। তা এখন পরিচয় দিন। আকাশ কিছু বলতে যাবে তখন ইরার বাবা ওই রুমে চলে আসে। কেমন আছো তুমি? আঙ্কেল একটু একটু ভালো আছি। তা আঙ্কেল এই আন্টিটাকে? আকাশের মুখে আন্টি কথাটা শুনে ইরা তো রাগে মুখ লাল করে ফেলেছে। দেখে মনে হচ্ছে আকাশকে একা পেলেই মেরে ফেলবে। আকাশের কথা শুনে ইরার বাবাও কিছুটা হেসে দিল। আরে ও কোনো আন্টি না, ও হচ্ছে আমার একমাত্র মেয়ে ইরা। সরি আঙ্কেল, আমি চিনতে পারিনি তো। কোনো ব্যাপার না, তুমি রেস্ট নাও। ইরা, তুই ওর জন্য নাস্তা নিয়ে আয়। আমি নাস্তা আনতে যাব এই বজ্জাত ছেলেটার জন্য? ইরা, এইসব কি কথা? ও এখন এই বাড়ির গেস্ট, আর তোমাকে বলে দিতে হবে না গেস্টের সাথে কিভাবে কথা বলতে হয়। যাচ্ছি বাবা। ইরা চলে যায়। এদিকে ইরার বাবা আকাশের সাথে কথা বলে রুম থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে ঈশা কল দেয় আকাশকে। কেমন আছিস বোন আমার? ভাইয়া, আমি কি তোকে ছাড়া ভালো থাকতে পারি? তুই বল। কিন্তু কি করব, মা আমার কথা বিশ্বাস না করে নীলার কথা বিশ্বাস করে নিল, আর আমাকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু ভাইয়া, আমি যদি ওই রেকর্ডগুলো সবাইকে শোনাই তাহলে তো আবার আগের মতো সবকিছু হয়ে যাবে। না রে, কোনো কিছু জানাতে হবে না, তুই বরং মাঝে মাঝে আমার সাথে দেখা করিস তাহলেই হবে। কিন্তু ভাইয়া, তুই কোথায় আছিস সেসব তো কোনো কিছুই আমি জানি না। আমি ভার্সিটির কাছেই আছি, তোকে টেনশন করতে হবে না, তাছাড়া আমি ঠিক আছি। আচ্ছা ভাইয়া, তোর টাকা লাগলে বলবি, কিন্তু আমি তোর জন্য টাকা পাঠিয়ে দিব। লাগবে না আমার ওই সব কিছু, আমার কাছে যা আছে তা দিয়ে আমার এরকম 10 বছর কেটে যাবে। কিন্তু ভাইয়া, তোকে না দেখে আমি থাকবো কি করে? আরে পাগলি বোন আমার, বললাম তো ভার্সিটিতে আসলে দেখা তো হবেই। তাছাড়া তোর তো আর 1 বছর বাকি, 1 বছর শেষ হলে তোর সাথে আমার প্রতিদিনই দেখা হবে। গার্লফ্রেন্ডের সাথে কি? কি রে, কণ্ঠ এরকম লাগছে কেন? এই যে মিস্টার, কল কাটুন আর সামনের দিকে তাকান, আমি কথা বলতেছি। ফোনের ওপাশ থেকে ঈশা সব শুনছিল, কিন্তু কোনো কিছুই বুঝতে পারছে না, তাই কল না কেটে দিয়ে শুনতে থাকে। এদিকে আকাশও ফোন লুকিয়ে ফেলে, কিন্তু কল কাটতে ভুলে যায়। তখন ঈশাও সে সুযোগে সব কথা শুনতে থাকে। এত লেট করলেন যে? আপনি কোন নবাবজাদা শুনি যে আপনি বলা মাত্রই আমি নাস্তা নিয়ে চলে আসব? আগে আমি খেয়েছি, তারপর আপনার জন্য খাবার এনেছি, তাই এগুলো খেয়ে নিন। কিন্তু আমি খাবো কি করে? মুখ দিয়ে তো সবাই খায়, কিন্তু আপনি ব্যতিক্রম ভাবে খান নাকি? কথাটা বলে ইরা হেসে দেয়। এদিকে এই কথা শুনে ঈশাও ফোনের ওপাশ থেকে হাসতে থাকে, কিন্তু সে হাসি ওদের কাছে আর পৌঁছায় না। দেখুন আমার হাত কাটা, তাই খাবার যে ধরে খাবো তারও তো কোনো উপায় নেই। ও, আমি তো ভুলেই গিয়েছি। আচ্ছা, আপনার জন্য চামচ নিয়ে আসতেছি। ধরতে পারলে তো চামচ ছাড়াই খেতে পারতাম। সেটাই তো কথা। তাহলে কি চান আপনি? কি চাইবো, আর আমাকে খাইয়ে দিবেন? ইস, আমার বয়ে গেছে আপনাকে খাইয়ে দিতে। তাহলে কি আমি উপোস থাকবো নাকি? এরা কোনো উপায় না পেয়ে খাইয়ে দিতে থাকে। আকাশও খাবার খেয়ে। আপনি একটু থাকেন, আমি ওয়াশরুম থেকে আসতেছি। তা যেতে পারবেন তো, নাকি ধরে নিয়ে যেতে হবে? কি ব্যাপার, হঠাৎ এত ভালো ব্যবহার? কিছু কি ভাবতেছেন? না। আচ্ছা চলুন। আকাশকে ওয়াশরুমের ভেতরে দিয়ে বাইরে থেকে দরজা আটকে রেখে বিছানা চেক করতে থাকে। বিছানা চেক করে আকাশের মোবাইল পায়, আর সাথে মানি ব্যাগও। মোবাইল দেখে এরা চমকে ওঠে, আর মানি ব্যাগ দেখে তো আরো বেশি চমকে ওঠে, কেননা মানি ব্যাগ ভর্তি টাকা দেখতে পাচ্ছে, আর তার সাথে কত রকমের ব্যাংক কার্ড। সবগুলো কার্ড দেখে এরা শুধু অবাকই হচ্ছে। আবু তো বলেছিল আকাশের কেউ নেই, তার উপর হোস্টেলে থাকে, তাহলে এত কিছু আসলো কি করে ওর কাছে? আচ্ছা, ওর কোনো ধান্দা নেই তো? যদি আমাদের সম্পত্তির উপর লোভ থাকে তাহলে তো ওর কাছে এত কিছু থাকার কথা না। আচ্ছা, তাহলে ওর উদ্দেশ্য কি হতে পারে? যেই কাজেই আসুক না কেন, ওর উদ্দেশ্য আমাকে জানতেই হবে। এইদিকে আকাশ ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ, তা খুলছে না। বিষয়টা টের পেয়ে এরা দরজা খুলে দেয়। কি ব্যাপার, দরজা বাহির থেকে আটকালেন কেন? আসলে আপনি ভেতর থেকে আটকাতে পারলেন কিনা তা তো জানি না আমি, সেজন্যই বাহির থেকে আটকে দিলাম। যাক, ভালো কাজ করেছেন। আপনি তাহলে রেস্ট করুন, আমি ভার্সিটিতে ভর্তি হতে যাব। ঠিক আছে। এরা বের হয়ে চলে আসে, তবে আস্তে আস্তে একটু লেট হয়ে যায়, তাই ওর বান্ধবীরা ওকে জিজ্ঞেস করেই চলেছে, কি রে ইরা, এত লেট হলো কেন তোর?
আর বলিস না, বাবা কোথা থেকে একটা ছেলেকে ধরে নিয়ে এসে বাড়িতে থাকতে দিয়েছে। এমনিতেই যারা ভাড়া থাকে ওরা ওদের জ্বালায় বাঁচি না, তার উপর আরেকজন এসে জমা হলো। সমস্যা কি? সে তো আর তোদের বাসায় থাকছে না, তাহলে সমস্যা কি আর? আরে ওই বেটা আমারই বাসায় আর আমারই রুমের পাশে যে রুমটা দেখেছিস ওই রুমেই ঘুমায়। কি ভাড়াটিয়া এত বড় সাহস তোর রুমের পাশে ঘুমায়? উফ, আরে ওই বেটা ভাড়াটিয়া না। তাহলে কি ছেলেটা? ইরা এরপর ওদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলে। ওরা সবটা শোনার পর, সত্যি রে, এই যুগে এরকম ছেলে তো পাওয়াই যায় না। কিরকম ছেলে? এই যে তোর বাবাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা মৃত্যুর মুখে দিতেও পিছুপা হয়নি। তোর দেখি দরদ উতলে পড়তেছে, ব্যাপারটা কি বলতো? আরে তেমন কিছু না, চল না ওই ছেলেটাকে দেখে আসি। তুই দেখে কি করবি? আমার যদি পছন্দ হয়ে যায় তাহলে ওকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসবো। তার কোনো দরকার নেই। তুই এত নিষ্ঠুর কেন বলতো? দেখ, তোকে কিছু বললেই এই কথাটা বলিস কেন বল? আচ্ছা নিয়ে যাব, চল তোকে। আচ্ছা তারপরেও ও এতটা খারাপ মনে করিস না, চল এখনই নিয়ে যাব। মিম সহ আরো কয়েকজনকে নিয়ে ওরা চলে আসে বাড়িতে। বাড়িতে ওরা এসে আকাশকে দেখার জন্য প্রথমে ইরার রুমে আসে। কিরে, ছেলেটার সাথে পরিচয় করিয়ে দে। উফ, আরে ও তো ঘুমাচ্ছে। তাহলে জেগে থাকা অবধি আমরা এখানেই থাকবো। উফ, তোদের যেমনটা খুশি, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসতেছি, আর দুপুরে তোরা খেয়ে যাবি। ঠিক আছে, তাহলে চল তোকে রান্নার কাজে সাহায্য করি। রান্না তো করবে বুয়া, তোরা এখানে আড্ডা দে, আমি দেখি কি রান্না হচ্ছে। এদিকে আকাশ তো ঘুমাচ্ছে। দুপুর 3টায় ঘুম ভাঙে তার। ঘুম থেকে উঠতে যাবে কিন্তু শরীরে দুর্বলতার জন্য হাঁটতে পারছে না। তো একটু পরেই মিম কি নিতে যেন ওই রুমে আসে। আকাশকে এইভাবে পড়ে যেতে দেখে এসে ধরে ফেলে। আরে একটু সাবধানে দেখে হাঁটবেন না, এখনই তো পড়ে যাচ্ছিলেন। কিন্তু আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আমাকে না চেনারই কথা। আচ্ছা, তা কোথায় দিয়ে আসতে হবে আমাকে তা বলুন, আমি নিয়ে যাচ্ছি। আমাকে ওয়াশরুম পর্যন্ত দিয়ে আসলে হবে, আমি ফ্রেশ হব তো সেই জন্য। আচ্ছা চলুন, আমি দিয়ে আসি। কিছুক্ষণ পর আকাশ বের হয়। তখন মিম আকাশকে ধরে বাইরে নিয়ে আসে। আর তখনই ইরা আসে আকাশকে দেখার জন্য। এসে তো এরকম অবস্থা দেখতে পায়, তাই জিজ্ঞেস করে, কি হয়েছে ওনার? কিছু না, তুই আরেকটু পরে আসতি, ততক্ষণে আমরা দুজন। তোরা দুজন কি? আরে কিছু না, দাঁড়া ওনাকে শুইয়ে দেই। শুয়ে দেওয়ার পর, আপনার জন্য খাবার আনবো কি? ক্ষুধা তো লেগেছে, তাই খেতে তো হবে। আপনি অপেক্ষা করুন, আমি খাবার নিয়ে আসতেছি। তুই তাহলে খাবার আনতে যা, আমি ততক্ষণে একটু গল্প করি ওনার সাথে। মিম তুইও না। ইরা বিরক্তি ভাব করে চলে যায়। এদিকে আকাশের সাথে মিম তো বকবক করেই যাচ্ছে। আকাশ তো শুনে প্রায় মাথা ধরে যাওয়ার মতো অবস্থায়। এদিকে ইরা খাবার এনে বুঝতে পারে মিম এখনো বকবক করে যাচ্ছে। মিম, তোর কি কথা বলা শেষ হয়েছে? না রে, আরো কিছু কথা বাকি আছে। আপনিও ওর বকবক শুনে যাচ্ছেন কি করে? উনি তো বলেই চলেছে, আমাকে তো কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। আচ্ছা নিন, খাবারগুলো খেয়ে নিন। আমি তো নিজের হাতে খেতে পারি না, আপনি তো জানেনই। মিম তুই বাহিরে যা তো। আমি কেন বাইরে যাব বলতো? উফ, তুই যা তো, আমি বের হয়ে তোকে জানাবো। আচ্ছা যাচ্ছি, বাকি কথা কিন্তু এসে বললো। মিম চলে যাওয়ার পর ইরা রুমের দরজা আটকে দেয়। তারপর আকাশকে খাইয়ে দিতে থাকে। খাওয়ানো শেষ হলে ওষুধ খাইয়ে দেয়। আপনি খেয়েছেন? আমার বান্ধবীরা এসেছে তো, ওদের সাথে খাবো, আপনি এখন ঘুমান। আচ্ছা, আপনার ওই বান্ধবীটা এরকম কেন? এরকম মানে? কিছু কি করেছে আপনার সাথে? করতে চেয়েছিল। কি? আরে উনি আমাকে কিস করতে চেয়েছিল, কিন্তু আমি বুঝতে পেরে সরিয়ে আনলাম। আসলে ও একটু এরকমই। আচ্ছা আপনি ঘুমান। ওখান থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পরে ওরা খাবার খাওয়ার সময় তো বকবক করে চলেছে। এদিকে খাওয়া শেষ হতেই মিম আকাশের রুমে আসার জন্য চলে আসতে যাবে। কি রে, খাওয়া শেষ না হতেই কোথায় যাচ্ছিস? আরে কোথায় আবার, আকাশের সাথে দেখা করার জন্য।
একটু আগেই তো ওর সাথে এত কথা বলে আসলি, এখন আবার কিসের কথা বলতো? ও তুই বুঝবি না। আমাকে আর বুঝিয়ে লাভ নেই, ও ঘুমাচ্ছে, তাই যে কোনো লাভ হবে না। ওখান থেকে মিম আর উঠলো না। পরে সন্ধ্যা হতে ওরা নিজেদের বাড়িতে চলে গেল। ওরা যাওয়ার 5 দিন পর এখন আকাশ অনেক সুস্থ। কেমন আছো আকাশ? আঙ্কেল এই তো ভালো আছি। আমি তাহলে এবার চলে যাব। কোথায় যাবে তুমি? জানি না কোথায় থাকবো, থাকার জায়গাও নেই আমার। একটা কাজ করো, তুমি আমার এই বাড়িতেই থেকে যাও, চিন্তা করো না, তোমাকে কোনো ভাড়া দিতে হবে না। আপনার বাড়িতে থাকলে বাকি ভাড়াটিয়া অনেক রকম বাজে মন্তব্য করবে আপনার আর আপনার মেয়ের নামে, তাই আমি ভাড়াটিয়া হয়ে যদি থাকি তাহলে আর ওরা সমস্যা করতে পারবে না। কথাটা খারাপ বলনি। কিন্তু আঙ্কেল এত টাকা ভাড়া দিয়ে আমি থাকবো কি করে? বললাম তো তোমাকে কোনো ভাড়া দিতে হবে না, তুমি শুধু খাবারটা আমাদের বাসায় এসে খেয়ে যেও। না থাক আঙ্কেল, আমি নিজে নিজে পাক করে খেয়ে নিব। তাহলে এই নাও চাবি, তুমি তোমার কিছু আসবাবপত্র নিয়ে আসো। ধন্যবাদ আঙ্কেল, আপনার এই ঋণ আমি মনে হয় কখনো শোধ করতে পারবো না। তুমি আমার জীবন বাঁচিয়েছো, এর সামনে এইগুলো তো কিছুই না। এই নাও কিছু টাকা, তোমার প্রয়োজন মতো কিছু নিয়ে এসো থাকার জন্য। না থাক আঙ্কেল, আপনি এমনিতে আমার জন্য অনেক কিছু করেছেন। তুমি তাহলে এখন সবকিছু কিনে নিয়ে আসো। ঠিক আছে আঙ্কেল, যাচ্ছি আমি। আকাশ তো বেরিয়ে পড়ে। ওর যা যা লাগে সবকিছু নিয়ে আসে, এনে রুমের মধ্যে রাখে। রুমে এখানে মাত্র একটা আর কিচেন একটা, ওয়াশরুম একটা, এই নিয়ে আকাশে চলে যাবে। এদিকে ইরা ওর ভার্সিটির কাজ শেষ করে এসে দেখে আকাশ ওর রুমে নেই। তাই ওর বাবাকে জিজ্ঞেস করে, বাবা বাবা আকাশ কোথায়? আমি তো ওকে আমাদের উপরে যে রুমটা আছে ওই রুমে থাকতে দিয়েছি। তুমি থাকতে দিয়েছো কেন? আমাদের সাথে তো থাকতে পারতো। আমি ওকে বলেছিলাম কিন্তু ও রাজি হয়নি। কেন বাবা? এরপর ইরার বাবা ইরাকে সব কথা বলে। সবটা শোনার পর ইরা তো আরো বেশি অবাক হয়ে যায়। আচ্ছা বাবা, আমি একটু ওনাকে দেখে আসি। ঠিক আছে। ইরা আকাশকে দেখার জন্য রুমে আসে। রুমে এসে মোটামুটি অনেক কিছু দেখতে পায়। এদিকে আকাশ তখন ওয়াশরুমে গোসল করছিল। তখন তাওয়াল পরে বের হয়ে ইরাকে দেখে চিৎকার করে ওঠে। এত জোরে কেউ চিৎকার করে? আপনি কি মেয়ে মানুষ নাকি যে এইভাবে দেখলে ক্ষতি হয়ে যাবে? তা না, কিন্তু এরকম অবস্থা একটা ছেলে আর একটা মেয়ে থাকলে কত কিছু যে হয়ে যায়। এই যে ওইসব কিছু ভাবতে যাবেন না ভুলেও। যদি ভাবতে যান তাহলে কিন্তু তাহলে কি? এই যে কথাটা বলে টাওয়াল টান দিই, কিন্তু টাওয়াল খুলে যাওয়ার আগেই ধরে ফেলে। সি সি সি, আপনার কি লজ্জা বলতে কিছু নেই? একটা ছেলেকে রুমে একা পেয়ে তার সাথে এরকমটা করছেন? সবে তো মাত্র শুরু চান্দু, তারপর আরো কি কি করব তা তুমি ভেবেও পাবে না। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি তো আপনার কোনো ক্ষতিও করিনি, তাহলে কেন আমার পিছনে পড়ে আছেন? কিছু করনি বলেই তো পড়ে আছি। তাছাড়া তুমি এত কিউট যে পেছনে না পড়ে কি থাকতে পারি? তাছাড়া তোমাকে দেখে অনেক সাধারণ মনে হয়, আবার অনেকটা অসাধারণও মনে হয়। ঠিক বুঝলাম না। বুঝতে হবে না, বিয়ের খাবারটা খেয়ে যাবেন বাসায় এসে। তা এখন কি কোথাও বের হবেন? হ্যাঁ, বের হব। কোথায়? আমি এখন ভার্সিটিতে যাব। ভার্সিটিতে কেন যাবেন? কেন আবার? আমার কাগজপত্র জমা দেওয়ার জন্য। কি বলেন, এত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন? আচ্ছা, লেট হয়ে যাচ্ছে, ভালো থাকবেন। আকাশ ওখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে ঈশাকে কল দেয় যেন সবকিছু নিয়ে আসে। কিছুক্ষণ পর ভার্সিটিতে ওদের দেখা হয়। ঈশা তো ওর ভাইকে দেখে জড়িয়ে ধরে খুশিতে, কিন্তু এখনো আকাশের পেটে একটু ব্যথা আছে। কিন্তু ঈশাকে তা কোনো মতেই বুঝতে দেয়নি। ভাইয়া তুই এরকম শুকিয়ে যাচ্ছিস কেন? খাবার কি ঠিক মতো খাসনি? খাই তো, তবু জানি না কেন এরকম হচ্ছে। তা ভাইয়া কোন হোটেলে উঠেছিলি তুই? কেন বলতো? না মানে, তাহলে মাঝে মাঝে তোর সাথে এসে দেখা করে যেতাম আমি। এখন থাক, যখন প্রয়োজন হবে আমি তোকে কল দিলে এখানে চলে আসিস। তাছাড়া ফোনে তো কথা হবেই আমাদের। তা মা বাবা কেমন আছে? বাবা মা কেউ ভালো নেই। কেন ভালো নেই? কিছু কি হয়েছে? ভাইয়া ওনারা তোকে যে অনেক মিস করে। কিন্তু কি করব, কিছুই তো করার নেই। কিন্তু ভাইয়া তুই বাসে করে কেন যাতায়াত করিস? তাহলে কি করব বল? তোকে একটা বাইক কিনে দেই, তাহলে বাইকে করে প্রতিদিন কলেজে আসতে পারবি।
আরে বাইক নিলে তো আমি নিয়ে নিতে পারতাম, কিন্তু বাইক নেওয়া যাবে না। কিন্তু কেন ভাইয়া? আরে সমস্যা আছে, তাই তো নেওয়া যাবে না। কি সমস্যা বল আমাকে। মা কি তোর অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছে? আরে ওইগুলো তো আমার নামে, মা বন্ধ করবে কি করে? তাহলে আর কি সমস্যা? তুই বুঝবি না। কাগজগুলো এনেছিস তো? এনেছি। দে কাগজগুলো। তুই এখানেই থাকিস, আমি কাগজগুলো দিব আর চলে আসবো। এইদিকে কাগজগুলো জমা দেওয়া শেষ করে আকাশ চলে আসে। কিছুক্ষণ পর ওখানে ওরা নীলাকেও দেখতে পায়। নীলাকে ঈশা দেখা মাত্রই, ভাইয়া ও এখানে কি করে? কার কথা বলছিস তুই? কার আবার? নীলার কথা। নীলা এখানে আসবে কি করে? ওই দেখ, মনে হচ্ছে ও এখানে ভর্তি হওয়ার জন্য এসেছে। তাহলে তো এখন সারাক্ষণ ওর সাথেই দেখা হতে থাকবে। আমাদের দেখে ফেলেছে, তাই এই দিকেই আসতেছে। আরে ঈশা, তুমি এখানে? তা তোর সাথে এই ছেলেটা কে? নিজেই মুখটা দেখে নাও। নীলা সামনের দিক থেকে সরিয়ে দেখে আকাশ, তাই কিছুটা চমকে ওঠে। এ কি আকাশ, তুমি এখানে? আর ঈশা, তোর ভাইয়ের এরকম চরিত্র সম্পর্কে জানার পরও কি করে তুই ওর সাথে দেখা করছিস? কথাটা শুনে ঈশার অনেক রাগ হয়, তাই কষিয়ে একটা থাপ্পড় দেয় নীলাকে। এরপর থেকে যদি আমার ভাইয়ের নামে একটা খারাপ কথা বলেছিস তো আমি ভুলে যাব তুই যে আমার মামাতো বোন। তাই সময় থাকতে এখানে থেকে চলে যা। তুই কি আমাকে ধমক দিচ্ছিস? ধমক কেন দিব? তোকে শেষবারের মতো বললাম, তুই আমার কাছ থেকে আমার ভাইয়াকে আলাদা করেছিস, ভাইয়াকে বাসা থেকে বের করেছিস। তোকে আমি এর জন্য এখনো কিছু বলিনি। যদি এরপরও তুই কিছু করিস তাহলে মনে রাখতে পারবি না আমি তোর কি হাল করি। ও যে দোষ করেছে তার ফলও পাচ্ছে, এখানে আমার কি করার আছে? ও তাই নাকি? মিথ্যা অপবাদ দিয়ে আমার ভাইটার এত বড় একটা কাজ করেছিস আর বলতেছিস কি করলি তুই? তাহলে কি আকাশ তোকে সব সত্যি কথা বলে দিয়েছে? তা তো না জানলেও চলবে। এখন যা এখান থেকে। আমি কেন যাব বল? এটা তো আমারই ভার্সিটি। তোর ভার্সিটি মানে? আমি এখানে ভর্তি হয়েছি, বুঝতে পারছিস? ও শিট, এখন দেখতেছি এখানে এসেও আমার কোনো শান্তি হবে না। তোকে আমি এই ভার্সিটি থেকেও বিদায় করে ছাড়বো। এইদিকে কথা বলার মাঝখানে আবিরও চলে আসে। আকাশ, লেট করে ফেলেছি, চল কাগজ জমা দিয়ে আসি। আর নীলা এখানে কি করছে? আমাকে বাসা থেকে বের করেও ও শান্তি হয়নি, তাই এখন আমাকে এই ভার্সিটি থেকেও বের করার চিন্তা করে যাচ্ছে। তা নিয়ে আর টেনশন করছি না। এই ভার্সিটির প্রফেসর আমার আত্মীয় হয়, তাই তুই একদম টেনশন নিস না। আমি মামাকে যা বলবো উনি তাই শুনবে। তাই নীলা, এখানে তোমার আর কোনো চালাকি চলবে না। ঈশা, তুই তাহলে বাসায় যা, বাবা মায়ের খেয়াল রাখিস। আমি কি বাবা মাকে সব সত্যি বলে দিব? না থাক, যখন মা আমাকে চিনতে পারিনি তখন আর এইসব সত্যি কথা বলে আর কোনো লাভ নেই। ভালো থাকিস। ঈশা ওখান থেকে চলে যাওয়ার পর আকাশ আবির ওরা নিজেদের কাগজপত্রগুলো জমা দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে সবকিছু কাজ সেরে ওরা বেরিয়ে আসে। তখন আবির আকাশ ওরা গল্প করতে থাকে আর আকাশ আবিরকে সব সত্য কথা বলতে থাকে। সবটা শোনার পর, তা দোষ, ওই মেয়েটা দেখতে কেমন রে? তুই ওকে দেখে কি করবি? আমার বন্ধুর এতদিন ধরে সেবা যত্ন করেছে, তাকে তো দেখতেই হয় একটিবারের জন্য। আবার দেখিস ওকে দেখে প্রেমে পড়ে যাস না। আমার কি মাথা খারাপ নাকি? তাছাড়া তুই যখন এই কথা বললি তখন বোঝাই যাচ্ছে তুই ওকে একটু হলেও পছন্দ করিস। তা তোর বাবা মা কি ওর সাথে তোর বিয়ে দিবে? তোর কথা অনুযায়ী ওনারা 20 কোটি টাকার মতো মালিক হবে, তাহলে এত কম টাকাওয়ালা পরিবারে তোর কি বিয়ে দিবে? আমি তখন চিন্তায় আছি, ওই আঙ্কেল আমাদের বিয়ে দিবে না, কারণ বর্তমানে তো আমার কাছে কিছুই নেই এখন আর। না তাহলেও আচ্ছা, তুই কি ওই মেয়েটাকে পছন্দ করিস? এখনো তো সেরকম ভাবে ওর দিকে তাকাইনি, আগে দেখি মেয়েটার আচরণ কেমন, যদি ঠিক মনে হয় তাহলে ভেবে দেখবো। আচ্ছা, এখন তাহলে গাড়ি তোর, আমি তোকে ওই বাসার সামনে নামিয়ে দিয়ে আসি। না বন্ধু, আমাকে গাড়ি সহ দেখতে পেলে ঝামেলা হয়ে যাবে অনেক, তাই আমি ওখানে থাকতেছি, তা অন্য কেউ যেন না জানে। আচ্ছা চলি আমি। আকাশ ওখান থেকে বের হয়ে চলে আসে। কিছুক্ষণ পর যখন বাসায় ফিরে তখন রাতের বেলায় ইরা আসে খাবার নিয়ে। নিন, খাবারগুলো খেয়ে নিন। আমি তো খাবার বাইরে থেকে খেয়ে আসলাম। বাহির থেকে খেয়ে আসবেন সে কথা কি বলে যেতে পারেননি?
আমি তো জানতাম না আপনি আমার জন্য খাবার নিয়ে আসবেন। এতদিন ধরে যে খাবার নিয়ে আসতাম তা কি আপনার চোখে পড়েনি? আচ্ছা, এরপর থেকে বলে দিব। আপনাকে আর এত কষ্ট করতে হবে না, কাল থেকে নিজেই রান্না করে খেয়ে নেবেন। এরা ওখান থেকে খাবার নিয়ে চলে আসে। অন্যদিকে পরের দিন সকালবেলায় আকাশ জিম করার জন্য ছাদে ওঠে। তখন কেউ ছিল না, তাই জিম করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর এরা ছাদে উঠে দেখে বাকি ফ্ল্যাটের মেয়েগুলো ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু আকাশের সেদিকে কোনো খেয়াল নেই। এই যে মিস্টার, বডি দেখাতে হলে সরাসরি ওদের বাসায় গিয়ে দেখান, এখান থেকে দেখানোর কি আছে? আশ্চর্য, আমি কি করলাম? আমি তো জিম করতেছি। এখন কে আমার দিকে তাকিয়ে থাকলো আর কে তাকিয়ে থাকলো না তা জেনে আমি কি করব? আপনি কি করবেন মানে? কাল থেকে ছাদে আর আসবেন না। কেন? সবাই তো উঠে, তাহলে আমি উঠলে দোষ কি? যা ইচ্ছা করুন, কিন্তু সকাল 7টার পর আর থাকতে পারবেন না। আমি এই সময় ছাদে উঠে জিম করি। এখনো তো 10 মিনিট বাকি আছে। এই ঘড়ি ধরে আসি না আমি, তাই জানতো এখান থেকে। এমনিতেই ভার্সিটিতে যেতে হবে, সময়ও হাতে তেমন একটা নেই। ঠিক আছে, যাচ্ছি আমি। আকাশ ওখান থেকে নেমে তো আসে, এইদিকে নিচে নেমে আঙ্কেল কিছু একটা নিয়ে খুবই চিন্তিত, তাই ওনার কাছে যায়। আঙ্কেল, কোনো সমস্যা হয়েছে কি? তেমন একটা না। আমি আপনার জামাইয়ের মতো, থুকু ছেলের মতো, আমাকে বলতে পারেন। আসলে ব্যবসায়িক একটা সমস্যা, তাই ওটা নিয়ে একটু চিন্তিত। কি হয়েছে যদি একটু খুলে বলতেন? তাহলে শোন। ওনার থেকে সবটা শোনার পর অনেক কিছু বুঝতে পারে। সবটা বুঝে ওঠার পর, এটা তো সামান্য একটা কাজ। কিভাবে বলতেছে সামান্য? আমি আর 7 দিন ধরে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো ওনার সাথে কথা বলার জন্য, কিন্তু এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিতে পারিনি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকের মধ্যেই ওনার সাথে আপনার কথা বলার জন্য ব্যবস্থা করে দিব। কিন্তু তুমি কি করে করবে? তা আপনি আমার হাত ছেড়ে দিন, আমি সবটা শিওর হয়ে আপনাকে জানাবো, তাহলে সময় করে চলে যেতে পারবেন। তাহলে তো অনেক উপকার হয়। এমনিতে আমার কত উপকার করলেন আপনি, এর কাছে তো এটা কোনো কিছুই না। আমি তাহলে এখন ফ্রেশ হতে যাই, তারপর রেডি হয়ে আবার ভার্সিটি যেতে হবে। ঠিক আছে, যাও। আকাশ ওখান থেকে বেরিয়ে চলে আসে। আসার সময় কারোর সাথে কথা বলে, কখন আর কোন সময় আসতে হবে তা ঠিক করে নেয়। এদিকে এরাও বেরিয়ে পড়ে। ক্লাসে আজকে প্রথম দিন, তাই সবাই একটা রুমে গিয়ে উপস্থিত হয়। এদিকে স্যার সবার নাম আর বাবা মায়ের নাম জানতে চায়। সবাই এক এক করে বলতে থাকে। আকাশ ওর নাম বলে, কিন্তু বাবা মায়ের নামের বেলায় কি হলো? তোমার বাবা মায়ের নাম কি? আকাশ যখনই বলতে যাবে তখন কেউ একজন দরজার বাইরে থেকে, স্যার, ভেতরে আসবো কি? কণ্ঠটা শুনে অনেকে বাইরে তাকায়, কিন্তু আকাশ সবার আগে তাকায়, কেননা কণ্ঠটা একটু বেশি পরিচিত আকাশের। বাইরে ইরাকে দেখতে পেয়ে আকাশ তো অবাক হয়ে যায়। ও এখানে কেন এসেছে? এদিকে ইরা একটা জায়গায় গিয়ে বসে পড়ে। এই ফাঁকে আকাশের কথা স্যার ভুলে গিয়েছে, তাই বাকিদের কথা শুনতে শুনতে প্রথম দিন শেষ হয়ে যায়। দুপুরের দিকে ওরা নিজেদের বন্ধুত্ব বাড়িয়ে নিতে থাকে। এদিকে আকাশের অনেক বন্ধু এখানে আছে, কেননা ওর কলেজের অনেক বন্ধু আর বান্ধবী তো আছে। ওরা একটা জায়গায় বসে আড্ডা দিতে থাকে। তখন ওদের মধ্যে, এটা দেখ তো, ওটা আকাশ কিনা? কোনটার কথা বলছিস? আর ও এখানে আসবে কি করে? তোর পিছনে তাকিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। এরা পেছনে তাকে কিছুটা অবাক হয়ে যায়। ও এখানে কি করে? তুই ওদের চিনিস নাকি? চিনি, তবে কিছুটা। কিন্তু ওরা কে বলতো? এখানে যতগুলো ছেলে মেয়ে আড্ডা দিচ্ছে ওরা সবাই বড়লোক ঘরের ছেলে মেয়ে, সেজন্য ওরা সবাই একসাথে বসে বসে আড্ডা দিচ্ছে। কিন্তু ওদের তুই চিনিস কি করে? আমি ওদের মধ্যে আবিরকে চিনি, আর বাকিদের আমি চিনি না। বুঝতে পেরেছি। আচ্ছা থাক ওই সব বিষয়, এখন আমরা নিজেদের মধ্যে কথা বলতে থাকি। চল না কিছু খেয়ে নি। এখানে অর্ডার দিয়ে দিচ্ছি, ওরা এসে খাবার দিয়ে যাবে। কিন্তু তুই দেখ, ওরা এখানে 8 জন আছে, আর ওরা যখন খেতে বসবে তখন দেখবি মিনিমাম ওদের 10,000 টাকা বিল হবে, কারণ ওরা এত বড় লোক যে দৈনিক 1 লাখ করে খরচ করার মতো ওদের সামর্থ্য আছে। কিন্তু ওদের মাঝে আকাশ কি করে? তা আমি কি করে বলবো? তুই ওকে বাসায় জিজ্ঞেস করে নিস। ওকে আমি বাসায় এত প্যারা দিব যে ও নিজেই কিছু বুঝে উঠতে পারবে না।
আচ্ছা, খাবার অর্ডার দে। ওরা খাবার অর্ডার দিয়ে খেতে থাকে। খাওয়া শেষ করে আলাদাভাবে বাসায় আসে। বিকেলবেলায় আকাশ ছাদে উঠে ওর বোনের সাথে কথা বলার জন্য। তখন আড়াল থেকে এরা দাঁড়িয়েছিল, কিন্তু কার সাথে কথা বলছে তা এখনো জানে না। তাই দূর থেকে বলে ওঠে, তার গার্লফ্রেন্ডের সাথে কথা হচ্ছে বুঝি? আরে গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? থাকাটা কি স্বাভাবিক না? জি না। গার্লফ্রেন্ড নাই আছে মানলাম, তাহলে ভিডিও কলে কার সাথে কথা বলছিলেন? তার সাথে আবার বন্ধুদের সাথে। আজকে ভার্সিটির প্রথম ক্লাস ছিল না, তাই ওদের সাথে আড্ডা দিয়ে এখন গ্রুপ কলে কথা বলতেছি। আপনার তো আবার সবগুলো বন্ধুই অনেক বড় লোক। মানেটা খুবই সহজ। বন্ধুদের সাথে আড্ডা দিলেন ভার্সিটিতে, যাদের সাথে আড্ডা দিলেন তারা তো অনেক বড় লোক ঘরের সন্তান। তাহলে ওদের সাথে আপনার বন্ধুত্ব আসলো কি করে? আপনাকে এসব কথা কে বললো? বলবে কেন? আমি নিজের কি? কিছু না, থাকুন ছাদে। রাতে কি খাবেন? নিচ থেকে খাবার নিয়ে আসবো। বাইরে খাওয়ার মতো এতগুলো টাকা আসে কোথা থেকে? আপনি কি আমাকে কিছু বোঝাতে বা বলতে চাচ্ছেন? না, কিছু বলারও নেই আর বোঝানোরও নেই। এরা তো চলে যায়। কিছুক্ষণ পর আকাশও নিচে নেমে ইরার বাবাকে সবটা বলতে থাকে, কোন দিন আর কয়টায় সময় যেতে হবে। সবটা শোনার পর উনি আকাশকে ধন্যবাদ দেয়। পরের দিন উনি দেখা করার জন্য বেরিয়ে পড়ে অফিসের দিকে। অফিসে যাওয়ার পর ঈশা সবটার ব্যবস্থা করে দেয়। আঙ্কেল, আপনি এখানে বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব মা, অনেক বড় উপকার করলে আমার। কি যে বলেন না আঙ্কেল, আপনি বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আকাশের বাবা আসে। তখন ওনাদের মধ্যে সব রকম কথা হতে থাকে। সবটা শেষ করে উনি বাসায় চলে আসে। এদিকে রাতের বেলায় আকাশ ছাদে দোলনায় বসে দোল খাচ্ছে। তখন ওখানে ইরা চলে আসে। কি ব্যাপার, আপনি আমার দোলনায় বসে দোল খাচ্ছেন কেন? ও, এটা আপনার নাকি? তার নাম তো কোথাও লেখা নেই। নাম লেখা আছে কি নেই তা তো আপনাকে বলতে যাব না আমি। আমার দোলনা থেকে এখনই নেমে যান। যদি না নামি কি করবেন? এখন যেটা পরে আছেন না, ওইটা খুলে নিব। ওটা বলতে? নিচে তাকান, বুঝতে পারবেন। নিজে তাকে কিছু বুঝতে পারছে না, তাই আবারও জিজ্ঞেস করে, বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবেন কি? এই যে লুঙ্গি নিয়ে চলে যাব। সি সি সি, আপনার কি লজ্জা বলতে কিছু নেই? লজ্জা যদি থাকতো তাহলে কি এখন আপনার ছাদে একা থাকতাম নাকি? তাছাড়া আপনার সাথে থাকাই যায়। কেন কেন আমার সাথে কেন থাকা যায়? কারণ আপনার দ্বারা কিছুই হবে না, সেই জন্য থাকা যায়। কিছু হবে না মানে? কি হবে না একটু পরিষ্কার করে বলবেন কি? না থাক, এখন যে কাজটা করার ছিল একটু সাইড দিন, আমি বসবো এখানে। সাইড লাগবে না, আমি উঠে যাচ্ছি, আপনি একাই বসুন। আচ্ছা, আমার সবকিছু ঠিকঠাক আছে তো? সবকিছু বলতে? এই যে শরীরে যা কিছু আছে সে সব কিছুর কথা বলতেছি। সবই তো ঠিক আছে। আমার তো মনে হচ্ছে আপনার ইঞ্জিনের মধ্যে সমস্যা। এই যে আমি কি গাড়ি যে আমার ইঞ্জিন থাকবে? সেটা হলেও তো কাজে দিত। আপনাকে দিয়ে তো কিছুই হবে না ঠিক মতো। একটা মেয়ে আপনার পাশে বসতে চেয়েছে, কোথায় তাকে একটু পাশে বসাবেন, হাতে হাত রেখে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে গল্প করবেন, তা না করে পালাতে চাইছেন। এরকম সুযোগ কোনো ছেলে কি হাতছাড়া করে বলুন? প্লিজ আমাকে অন্য সব ছেলেদের মতো ভাবতে যাবেন না। সত্যি তাহলে কি রকম ছেলে ভাববো? আপনি তো বড্ড অসভ্য, কোনো কথা আপনার কানেই যায় না ঠিক মতো। কি করব, আপনাকে দেখলে আমার মধ্যে যে কি হয় তা তো শুধু আমিই জানি, কিন্তু আপনি শালার কিছুই বুঝলেন না। আচ্ছা, আমাকে কোলে নিতে পারবেন? জি না, আমি কোনো মেয়ে মানুষকে তো দূরের কথা ছেলেদেরও নেই না। কেন, আমি কি বেশি মোটা নাকি? কই না তো। তাহলে কত কেজি হব বলেন তো? এই তো 60 কেজির মতো হবেন। তাহলে এই বডি নিয়ে যদি 60 কেজি না নিতে পারেন, তাহলে এই বডি রেখে কি করবেন? দেখুন, তার জন্য যে আপনাকে নিতে হবে তার তো কোনো মানে নেই। তাছাড়া একটা কথা, আমার পিছনে এইভাবে লেগে আছেন কেন বলুন তো? এই বাসায় তো আরো ছেলে আছে, ওদের পিছনে তো পড়ে নিতে পারেন। ওরা তো তোমার মতো না সবাই। তাহলে কি আমাকে ওদের মতো হয়ে দেখাতে হবে? হতে পারো, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। আমি উঠে যাচ্ছি, আপনি এবার বসুন।
আমি তো কখন আপনার পাশে বসে আছি সেদিকে কি খেয়াল আছে? ইরার কথায় এবার পাশে তাকায়, তখন দেখে ইরা সত্যি সত্যি বসে আছে, তাই দেখে অবাক হয়। কখন বসলেন আমি জানতেই পারলাম না। জানতে হবে না, এখন বসে থাকবে আমার পাশে। তুমি গল্প করো, আমি শুনতে থাকি। জি না, আমি কোনো গল্প পারি না। এই শোনাবি কিনা তা বল। শোনাচ্ছি। এরপর ইরাকে কিছু কাহিনী শোনাতে থাকে। ইরা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে, যা আকাশ খেয়াল করেনি। কিছুক্ষণ পর যখন তাকায়, তখন ইরার ঘুমন্ত মুখটা চাঁদের আলোতে দেখা যাচ্ছে। অনেক মায়াবী দেখাচ্ছে ইরার মুখটা। আকাশ না চাইতেও তাকিয়ে আছে, কিন্তু রাত তখন 12টা বাজে। ইরাকে এভাবে একা রেখে যাওয়াটা ঠিক হবে না, তার উপর এভাবে ছাদে একা রেখে যাওয়াটাও ঠিক হবে না। তাই ইরাকে না চাইতে কোলে উঠিয়ে নিয়ে ওর বাসায় নিয়ে আসে। যদিও তখন ইরার বাবা ওখানে ছিল, উনি ইরার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু এরকম ভাবে দেখবে তা ভাবতে পারেনি। আকাশ, কি হয়েছে ইরার? আঙ্কেল, ভয়ের কিছু নেই, ছাদে ঘুমিয়ে গিয়েছিল, তাই আমি নিয়ে আসলাম রুমে। তাছাড়া রাতে ছাদে একা ঘুমিয়ে থাকলে অনেক কিছু হয়ে যেতে পারে, সেজন্য আমি কোনো উপায় না পেয়ে আঙ্কেলকে কোলে করে আনতে হয়েছে। প্লিজ আঙ্কেল, আমাকে ক্ষমা করে নেবেন। আসলে এছাড়া কোনো উপায়ও ছিল না। যদিও আপনাকে ডাকতাম, আপনি তো আনতে পারতেন না, তাই বাধ্য হয়ে আমি নিয়ে আসলাম। বিশ্বাস করুন আঙ্কেল, আমি ওর সাথে তেমন কিছু করার চেষ্টাও করিনি। চিন্তা করো না, তোমার উপরে আমার বিশ্বাস আছে। তুমি যে কতটা ভালো ছেলে তা আমি ভালোভাবে জানি। এখন তাহলে ওকে রুমে নিয়ে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, আপনি অপেক্ষা করুন, আমি রুমে ওকে শুয়ে দিয়ে আসতেছি। ঠিক আছে। ইরাকে নিয়ে ও রুমে যায়, তারপর ওকে বিছানায় শুয়ে দিয়ে শরীরে কাঁথা দিয়ে চলে আসে। তবে যাওয়ার আগে আরো একবার ইরাকে দেখতে থাকে, কেননা ঘুমানোর অবস্থায় চেহারা অনেক মায়াবী লাগছিল তার। যদিও জানে না সব মেয়েদের একরকম লাগে কিনা, কিন্তু এটাকে একদম অন্যরকম লাগছিল। তারপর আকাশ ইরার বাবার সাথে কথা বলতে থাকে। ওনার সাথে কথা বলে বুঝতে পারে অনেক কিছু। সবটা তো বুঝলাম, কিন্তু এখন আমি কি করতে পারি তা যদি আমাকে বলতেন। ওই কোম্পানি থেকে কিছু কাজ যদি আমাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে, তাহলে আমার অনেক বড় উপকার হতো। কিন্তু আঙ্কেল, ওনারা তো আপনাকে ঠিকমতো চিনেও না, সেই জন্য আপনার সাথে কাজ করতে রাজি হবে কিনা তা তো আমি বলতে পারবো না। এই জন্য তো তোমার সাহায্য চাচ্ছি। কথা দিচ্ছি, ওনারা যদি আমাকে কাজ দেয়, আমি অনেক সুন্দরভাবে কাজগুলো করে দিব ওনাদের। কখনো কোনো কিছু নিয়ে কথা বলার সুযোগ দিব না। ঠিক আছে, আমি কথা বলে দেখব। ঠিক আছে। আকাশ ওখান থেকে বেরিয়ে ঈশার সাথে কথা বলে, তারপর সবটা বুঝিয়ে বসে ঈশাকে। সবটা শোনার পর, ঠিক আছে ভাইয়া, আমি সবটা ব্যবস্থা করব। তোকে একটা কথা বলার ছিল। কি কথা? নীলার তো বিয়ে হয়ে যাচ্ছে, আমাদের সবার দাওয়াত, তাই তুই যদি আসতি। ওর বিয়ে, কিন্তু আমাকে তো কেউ দাওয়াত করেনি, তাহলে আমি কেন আসবো বলো তো? দেখ, আমি এত কিছু জানি না। তুই যদি না আসিস তাহলে আমি কিন্তু বিয়েতে যাব না, কথাটা তুই মনে রাখিস। আচ্ছা, আমি আসার চেষ্টা করব। ঠিক আছে, সময় মতো চলে আসিস। 2 দিন পর আকাশ রেডি হয়ে বের হবে, তখন এরা আকাশের সামনে দাঁড়ায়। কোথায় যাওয়া হচ্ছে? আপনাকে কেন বলবো? তার আগে এটা বলুন, ওই রাতে আমাকে ছাদ থেকে আনলো কে? আমি তো জানি না। আমি কিন্তু বাবার থেকে সবটা জেনেছি। সবটা যখন জেনেছেন তখন আর জিজ্ঞেস করছেন কেন? জিজ্ঞেস করতেছি, তার কারণ আছে। কি কারণ? আমাকে ছাদে একা পেয়ে কোনো কিছু করেননি তো? কি করব? আশ্চর্য, অনেক কিছুই তো করতে পারেন। দেখুন, বাজে বকতে পারবো না, আমাকে যেতে হবে এখন। কোথায় যাবে? বিয়েতে, এমনিতে লেট হচ্ছে। এই বলে ওখান থেকে বেরিয়ে পড়ে বিয়ে বাড়িতে। আকাশকে দেখে ঈশা তো অনেক খুশি। এদিকে আকাশকে দেখে ওর মা বলে, ঈশা, ওকে কে আসতে বলেছে? আমি আসতে বলেছি। কেন আসতে বলেছিস? তার কারণ আছে, তার জন্য তোমাকে আমার সাথে নীলার কাছে যেতে হবে। ওর কাছে কেন যাব? আগে চলো আমার সাথে, তারপর তোমাকে বলবো। সবাইকে দেখে নীলা অবাক হয়, আবার আকাশকে দেখে তো আরো বেশি অবাক হয়। এ কি, তুই এখানে কেন? বাবা, ও এখানে কেন? আমি বলতেছি, নীলা, তোর তো আজকে বিয়ে, তুই অন্যের বাড়িতে চলে যাবি, কিন্তু যাওয়ার আগে একটা সত্যি কথা বলে যা এখানে। কোন সত্যিটা বলতে হবে?
ওই দিন কি ভাইয়া সত্যি তোর সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, নাকি তুই ভাইয়াকে অপবাদ দিয়েছিস? আমি এইসব কেন করতে যাব? দেখ, তুই এই বাড়িতে না ফিরলেও আমার ভাইকে তো বাড়িতে ফিরতে হবে, তাই প্লিজ সত্যিটা অন্তত বল। নীলা, ঈশা বারবার কোন সত্যি কথা বলতে বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ফুপি, আমি নিজেও জানি না। তাহলে সবাইকে কি সেদিনের রেকর্ড শোনাবো? দেখি কি রেকর্ড। এরপর ঈশ্বর রেকর্ড শোনাতে থাকে। সবটা শোনার পর আকাশের মা কেঁদে দেয়, কেননা উনি নিজের ছেলেকে চিনতে পারেনি। তাই আকাশকে বুকে নিতে যাবে, তখনই আকাশ বাধা দেয়। লাগবে না মা, তুমি তোমার ছেলেকে চিনতে পারোনি, তাই আমি চাই না আমার কাছে আসো। তাছাড়া আমি তোমাদেরকে ছাড়া ভালোই আছি অনেক। তুমি আমাকে চিনতে পারোনি, আর আমি জানতাম না ঈশা এরকম কিছু করবে। জানলে আমি আসতাম না আর। তা যাক, গিয়ে সেসব কথা। আমি চললাম। যেদিন আমার ফিরতে ইচ্ছে হবে সেদিনই আমি বাসায় ফিরে আসবো। ততদিন পারলে আমাকে ভুলে থাকিও, আগে যেমনটা থেকেছিলে। আকাশ ওখান থেকে বেরিয়ে আসে। আকাশের বেরিয়ে যাওয়ার সাথে সাথে সবাই কান্না করতে থাকে। আকাশের মা তো জেদ করে নীলার বিয়ে থেকে চলে এসেছে। নীলা যতই বাধা দিয়েছে, কিন্তু উনি থাকেননি। ফুপি, প্লিজ যেও না। তোর কথা বিশ্বাস করে আমি আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে রাখলাম। তোর জন্য ও আমাকে এখন ঘৃণা করে। আমি ওর কাছে সারা জীবনের জন্য অপরাধী হয়ে থাকলাম, শুধু তোর কথা বিশ্বাস করেছি বলে। আমার ছেলে আজকে এতটা কষ্ট পাচ্ছে, কেন যে ওর কথা শুনতে চাইনি ওই দিন। যদি শুনতাম তাহলে আমার সংসার আজ ঠিক থাকতো। ফুপি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আকাশের মা কোনো কথা না বলে ওখান থেকে চলে আসে, সাথে ঈশাও ছিল। তারপর ঈশাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কি করলাম আমি? নিজের ছেলেকে এভাবে আমি অবিশ্বাস করেছি। মা, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন এসব বলে আর কি হবে? তাই বলে আমি আমার ছেলেকে এতটা অবিশ্বাস করলাম? আচ্ছা বাদ দাও, ভাইয়ার বোন ঠিক হলে নিজেই বাড়িতে আসবে। আমি বললে কি আসবে না? আসবে না। ও কোথায় থাকে তুই কি তা জানিস? না মা, ভাইয়া কোথায় থাকে তা তো আমি জানি না, কিন্তু কোন ভার্সিটিতে পড়ে সেটা আমি জানি। আমাকে একদিন নিয়ে চল। মা, লাভ নেই, ভাইয়া তোমার সাথে কথা বলবে না। আচ্ছা, আমি ওর আসার জন্য অপেক্ষা করব। এদিকে ইরার বাবা তো দুশ্চিন্তা করে বসে আছে। আকাশ আসাতে। আকাশ, কোনো ব্যবস্থা কি হলো? জি আঙ্কেল, আপনি কাল ওই অফিসে যাবেন, বাকিটা ওনারা দেখে নেবে। তবে একটা কথা। কি কথা? তার জন্য আপনার এই বাড়িটা ওনাদের কাছে বন্ধক রাখতে হবে, সিকিউরিটি হিসেবে। কেন কেন? বুঝতেই তো পারছেন, ওনারা আপনাকে 5 কোটি টাকার মাল দিবে। আপনি তো নগদ সে টাকার পরিশোধ করবেন না। তার উপর যদি আপনি সেই মাল নিয়ে কাজ না করে অন্য জায়গায় লাগিয়ে দেন, তার সাথে দেখা যাবে মাল বিক্রি না। বুঝতে পেরেছি, কিন্তু পরে যদি কোনো সমস্যা হয়? সমস্যা হবে না। আপনি এই বাড়ির দলিল আর আপনার অফিসের দলিল দিয়ে আসবেন। ওনারা তো আপনার বাড়িটা দখল করে নিবে না, ওনারা তো সিকিউরিটি হিসেবে এইগুলো নিতে চাচ্ছে। আপনি যদি ওদের পণ্যের টাকা সময় মতো দিয়ে দিতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই। যদি না পারেন বা দিতে পারবেন না, এরকম কোনো অবস্থা হলে ওনারা আপনার দলিল বিক্রি করে টাকাগুলো উসুল করে নেবে। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি তাহলে ওইগুলো নিয়ে যাব। আমি তাহলে এখন ঘুমাতে যাই, সকালে আবার ভার্সিটিতে যেতে হবে আমাকে। আকাশ এদিকে নিজের রুমে চলে আসে। ওখানে এসে ফ্রেশ হয়ে এসে দেখে ইরা ওর রুমে। কি ব্যাপার, আপনি এত রাতে আমার রুমে কেন? কেন, আমার কি আসতে মানা আছে? অবশ্যই আছে। কেন? আমি একজন অবিবাহিত ছেলে আর আপনিও একজন অবিবাহিত মেয়ে। এত রাতে একই রুমে যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে তো আপনার বদনাম হয়ে যাবে। তা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, পুরো ফ্ল্যাটে কেউ নেই, সবাই বাসা ছেড়ে দিয়েছে। কিন্তু কেন ছাড়লো? তা আমি কি করে বলবো? তাছাড়া তোমার রুমে একা থাকলেও
তুমি যে কিছু করতে পারবে না তা আমি খুব ভালো করেই জানি। দেখো, কাউকে এইভাবে বিশ্বাস করা ঠিক না। তা আপনাকে না জানলেও চলবে। তার আগে আমাকে এটা বলুন, এত রাতে কোন মেয়ের সাথে দেখা করতে গিয়েছেন? কোনো মেয়ের সাথে না। তাহলে শার্টে মেয়েদের চুল আসলো কোথা থেকে? কি? আমার সাথে চল? তাও আমি জানি না। ধরা খাওয়ার ভয়ে এরকম করছেন কেন? সত্যি বলছি, আমি তো বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। তাহলে তো অনেকে মেয়ের সাথে ফ্লার্টও করেছেন। তাছাড়া ওইসব আপনাকে দিয়ে হবেও না। একদিন কিন্তু সবকিছু আপনার উপরই দেখাবো। চাইলে এখনই দেখাতে পারো। এ আপনি জানতো? আমার বাড়ি থেকে আমাকেই চলে যেতে বলছেন? দেখুন, যদি আপনি না যান আমার সামনে থেকে, তাহলে কিন্তু আমি। তাহলে কি করবেন দেখি আমি কি করতে পারো। কথাটা বলে শেষ হতে ইরাকে জড়িয়ে ধরে আর কিস করে বসে। হঠাৎ এরকম কিস করাতে এরা কিছু ভয় পেয়ে যায়, তাই আকাশকে ছাড়িয়ে নিয়ে এবার তো দেখলেন কি করতে পারি আমি। তেমন কিছুই পারলেন না। আপনার জায়গায় আমি হলে তো। আপনি থাকলে কি করতেন? না, কিছু না। তবে তোমার সাহস আছে বলতে হবে। পুরুষ মানুষের বরাবরই সাহস অনেক বেশি থাকে। কিন্তু তোমার সাহস কিন্তু অনেক কম। একবার আপনি করে বলছেন, আবার তুমি করে বলতেছো। আপনার আসলে মতলবটা কি বলুন তো? অনেক কিছুই তো আছে, কিন্তু বলবো না। সময় হলে দেখাবো। সকালবেলায় আমার সাথে ভার্সিটিতে যাবে, তাই যাওয়ার সময় আমার জন্য অপেক্ষা করবে। আমি কোনো মেয়ের সাথে কোথাও যাই না। তো তোকে যা বলছি সেই কথার যদি নড়চড় হয়, জানেই মেরে দেবো তোকে। বুঝলি আমার কথাটা? ঠিক আছে, বুঝেছি। এই তো গুড বয়। এদিকে সকালে আকাশ ইরার জন্য অপেক্ষা করে। ইরা রেডি হয়ে আকাশকে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ইরার বাবা অফিসে এসে সবটা ওনাদের হাতে দিয়ে দেয়। আপনাকে এগুলো দিতে হবে না। কিন্তু আপনাদের তো এইগুলো দিতে হয়। লাগে, কিন্তু আপনাকে দিতে হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আকাশ। আকাশ কি আপনার পরিচিত কেউ? তা আপনার না জানলেও চলবে, তবে তার জন্য আপনাকে ছোট্ট একটা কাগজে সাইন করতে হবে। কি কাগজ? চিন্তা করবেন না, তেমন কোনো কাজ না। আঙ্কেল কোনো কিছু না পড়ে সাইন করে দেয়। এদিকে উনি চলে আসে। অন্যদিকে ইরার বাবা কাজ শুরু করে দেয়। অন্যদিকে পরের দিন ইরা আকাশের রুমে এসে গোসল করতে থাকে। আকাশ ভার্সিটি থেকে এসে দেখতে পায় কেউ একজন ওর ওয়াশরুম ইউজ করছে, তাই দরজার সামনে গিয়ে বলে, কে আছে ভিতরে? বাহিরে আসুন বলছি। ইরা আকাশের কথা সত্যি সত্যি বাইরে চলে এলো। ইরাকে দেখে আকাশ চোখে হাত দিয়ে দেয়। ছি ছি ছি, এরকম ভাবে আপনাকে বাহিরে আসতে কে বলেছে? তুমিই তো বললে বাড়িতে আসার জন্য। তাই বলে এইভাবে? দেখেই যখন ফেলেছো তখন আর চোখ বন্ধ করে রেখে কি হবে? তার কারণ আছে। কি কারণ শুনি? আপনাকে কেন বলবো? তাহলে কাকে বলবে শুনি? কথাটা বলে আকাশের কাঁধে হাত রাখে। আর আকাশ তো ভয়ে হাত পা দুটোই কাঁপছে। কি হলো, তো কাঁপছো কেন? আসলে ফার্স্ট টাইম তো, সেজন্য এরকম হচ্ছে। ও তাই? তাহলে তো আরো অনেক কিছু করতে হয়। দেখুন, আপনি এইভাবে হুট করে আমার রুমে আসবেন না। আপনার তো নিজের ওয়াশরুম আছে, তাহলে আমার রুমে কেন আসলেন? এটা আমাদের বাসা, তাই আমার যখন ইচ্ছা হবে এখানে আসব। তাতে আপনার কি এসে যায়? আপনাকে কতবার বলবো আমি একটা ব্যাচেলর ছেলে? এভাবে আমার রুমে আসলে লোকে কি বলবে আপনাকে? এই যে এই বাসাতে এখন আর কেউ থাকে না, তা কি আপনি ভুলে গিয়েছেন? তাছাড়া আমরা 4 জন মাত্র এই বাড়িতে থাকি। বাবা তো অফিসে থাকে, মা তো রান্না করা আর টিভি দেখতে ব্যস্ত থাকে। তাহলে আমি আর তুমি থাকি বাকি। সেজন্য আমরা কি করি আর না করি তা তো অন্য কেউ দেখবে না। আপনার মতলব কি বলুন তো? তেমন কিছু না, তোমাকে নিয়ে বিকেলে বের হব। কোথায়? শপিং করার জন্য। আমার কাছে টাকা নেই কোনো কিছু কেনার মতো। মিথ্যে কেন বলছেন? সত্যি বলছি। সমস্যা নেই, আমি কিনে নেব নিজের জন্য। কিন্তু আমি কেন আসবো তা তো বলেন। আমি একা একা সব কিছু আনতে পারবো কি? তাও তো কথা। আচ্ছা চলুন।
এরপর ওরা শপিং এ যায়। ওখানে ইরা ওর জন্য কিনতে থাকে ড্রেস, আর আকাশের জন্য কিছু কিনে নেয়। তবে আকাশকে বুঝতে দেয়নি। বিল দেওয়ার সময় বিলগুলো দিয়ে দাও। আচার্য, আমি এত টাকা কোথায় থেকে পাবো? আমার সাথে প্রথম শপিং এ আসলে, এখন কি আমি বিল দিব নাকি? বাসা থেকে তো বের হওয়ার সময় বলেছিলে। তখন কি বলেছি তা জেনে এখন কি করবে? এখন যা বলছি তাই করো। পারবো না আমি। কথাটা বলতে আকাশের মানি ব্যাগ ইরা বের করে নেয়, আর ওখান থেকে 4টা কার্ড ক্যাশ কাউন্টারের সামনে রাখে। এই নিন কার্ড। কোন কার্ডটা আপনাদের কাজে লাগবে ওই কার্ডটা থেকে বিল রেখে দিন। আকাশ বেচারার কোনো কিছু করারও ছিল না, টাকা দিয়ে চলে আসে ক্যান্টিনে। এখানে কেন? নাচতে এসেছি। কি বলেন? এতগুলো লোকের সামনে নাচা কি ঠিক হবে? উফ গাধা, ক্যান্টিনের লোক কেন আসে তাও কি এখন বলে দিতে হবে? বুঝেছি, কিন্তু আমি আর কোনো কিছুর বিল দিতে পারবো না। ঠিক আছে, লাগবে না দেওয়ার, আমি খাওয়াবো। ওরা অর্ডার করে খেতে থাকে। অন্যদিকে ওখানে তখন ইরার বান্ধবী মিম আসে। তবে ভাগ্যক্রমে ওখানে রোজা আর ঈশা আসে কিছু কাজে। যদিও ঈশা আসতে চায়নি, কিন্তু নীলাকে কিছু কাজে সাহায্য করার জন্য আসতে হয়েছে ওর সাথে। ওরা সবাই এখন একই ক্যান্টিনে। মিম এসে ইরার পাশে বসলো। আরে ভাইয়া, কেমন আছেন? এখানে কি করে? ওটা তো আমিও ভাবতেছি, আমি এখানে কি করে এলাম। ভাইয়া, মজা করবেন না তো? আরে আকাশ তো আমাকে আজকে 30,000 টাকা শপিং করিয়ে দিল, তাই আমি ওকে একটা ট্রিট দিচ্ছি। সত্যি ভাইয়া? সত্যি না চাই, জোর করে আমার সব টাকা নিয়ে নিল। কি ভাইয়া, কিছু কি ভাবছেন? আরে ও তো ভাবছে না। তাছাড়া খাওয়ার সময় কথা বলতে নেই, আগে খেয়ে নে তারপর কথা বলিস। এদিকে আকাশ খাচ্ছিল, তখন ওখানে নীলা চলে এসে আকাশের পা ধরে রাখে। কে আপনি? পা ধরেছেন কেন? কথাটা বলে এবার সামনের দিকে তাকিয়ে ঈশাকে দেখতে পায়। সেজন্য এবার যে পা ধরেছে তার মুখের দিকে তাকায়। তখন নীলাকে দেখে অবাক হয়। আকাশ, প্লিজ আমাকে ক্ষমা করে দে তুই। আমি তোর অনেক বড় ক্ষতি করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। এদিকে পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে। ওরা তো সবাই এইদিকে তাকিয়ে আছে। আকাশ ঈশাকে ইশারায় নীলাকে এখান থেকে নিয়ে যেতে বলে। ঈশা সবটা বুঝতে পেরে নীলাকে ওখান থেকে নিয়ে যায়। সরি ভাইয়া, আমার আপুর মাথায় একটু সমস্যা আছে, তাই আপনার পা ধরে রেখেছে, কিছু মনে করবেন না। ঈশার এমন কথা নীলা অবাক হয়, কিন্তু কিছু বলে ওঠার আগে নীলাকে নিয়ে ওখান থেকে চলে যায়। কোথায় থেকে যে আসে এইসব লোক? সত্যি মেয়েটাকে দেখে তো বড়লোক ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে, কিন্তু এই মেয়েটার মাথায় সমস্যা আসলো কি করে? তা আমি কি করে বলবো? ওই, আমি কি তোকে জিজ্ঞেস করেছি যে তুই উত্তর দিচ্ছিস? না মানে আমি তো ভেবেছিলাম আমাকে বলেছেন, সেজন্য উত্তর দিলাম। হয়েছে তোর বোঝা, এখন বাসায় যেতে হবে, চলুন। ঠিক আছে চলুন। ওরা বেরিয়ে পড়ে। এদিকে ঈশা কিছু বুঝতে পারেনি, তাই রাত 12টায় কল দেয়। তখন আকাশ ঈশাকে সবটা বলতে থাকে, কি কি হয়েছে আর না হয়েছে। সবটা শোনার পর, তবে একটা কথা ছিল ভাইয়া। কি কথা? ভাবি কিন্তু সত্যি অনেক সুন্দর, তোর সাথে মানাবেও অনেক ভালো। মায়ের খাবি কি তুই? আমি কেন মার খাবো? তাহলে কে খাবে শুনি? তুমি খাবে। এই তোর কথা এরকম শোনা যাচ্ছে কেন? কই ভাইয়া, আমি তো ঠিকভাবেই কথা বলতেছি। এই যে সামনে তাকান। আকাশ মোবাইলটা পাশে রেখে সামনে তাকায়। এদিকে তাকিয়ে দেখে এরা দাঁড়িয়ে আছে রাগী ভাবে। কি ব্যাপার, আপনি এখানে কেন, তাও এত রাতে? কেন আসতে কি পারি না? পারেন না? কেন পারি না? আমার বাবার বাড়ি, যেখানে ইচ্ছা সেখানে থাকবো, তাতে আপনার কি? দেখুন, আপনি কেন বুঝতে পারছেন না? একটা ছেলে আর একটা মেয়ে এত রাতে একটা রুমে থাকলে তাদের মাঝে অনেক কিছু হয়ে যেতে পারে। সত্যি বলছো? কি কি হয় বলো? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? নেই বলেই তো তোমার কাছে এসেছি। এই জানতো এখান থেকে। তার আগে এটা বলো, এত রাতে কোন মেয়ের সাথে কথা বলছিস? কেউ না। মোবাইলটা দেখি। কথাটা শুনে ঈশা কল কেটে দেয়।
কেননা দেখলে তো কি হবে, আপনারা বুঝতেই পারছেন। কি হলো, মোবাইল দেখাতে বলেছি না? জি না। আকাশ মোবাইল না দিতে চাইলে জোর করে নিতে চায়। এতে ওরা দুজন একজন আরেকজনের উপর গড়াগড়ি খাচ্ছে। একটা সময় ওরা খাট থেকে নিচে পড়ে যায়, আর তখন আকাশের ইরার উপরে ছিল। ব্যাপারটা এতটাই রোমাঞ্চকর ছিল যে বলার বাইরে। এবার ইরা আকাশের চোখের দিকে তাকে অনেক কিছু বুঝতে পারে, তাই নিজেকে এবার সামলে নিতে যাবে, কিন্তু আকাশের জন্য পেরে ওঠেনি। ওদের মধ্যে অনেক কিছু হয়ে যায়। অনেক কিছু বলতে ওইসব আবার ভেবে নিন না আপনারা। সবটা শেষে সরি, আমি সত্যি বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম তোমাকে নিয়ে কোনো কিছু হবে না, কিন্তু তুমি তো দেখি। প্লিজ আমাকে খারাপ ভাববেন না। আরে খারাপ কেন ভাবতে যাব? তাছাড়া এতে তো আমার জন্যই ভালো হলো। এর মাথায় কি আবার গন্ডগোল শুরু হলো নাকি? কি ভাবছো? তেমন কিছু না। আচ্ছা এখন যান রুম থেকে, নয়তো আপনার বাবা মা আবার অন্য কিছু না মনে করে বসে। আমি বাবা মাকে বলেই তারপর এসেছি। কি বলেছেন? এই যে আমি আর তুমি একসাথে ঘুমাবো। কথাটা শুনে আকাশের কাশি উঠতে থাকে। ইরা পানি এনে দেয়, তা খেয়ে শান্ত হয়। আপনি আসলে কি চান বলুন তো? চাই তো অনেক কিছু, কিন্তু তুমি দিতে পারবে তো? কি চান? এখন না, পরে জানাবো। আগে আমি দেখি আমি যা ভাবতেছি তা সত্যি হয় কিনা। যদি হয় তাহলে আমি জানাবো। দেখুন রাত 1টা বাজে, আপনার এবার যাওয়া দরকার। যাচ্ছি। তবে একটা কথা। কি কথা? সকালে আমার জন্য অপেক্ষা করবে, দুজনে একসাথে যাব। সে দুজনে তো একসাথেই যাই, এটা নতুন করে বলার কি আছে? আছে বলার। শরীর যদি ব্যথা করে তাহলে তো আর যেতে পারবো না, সেজন্য বললাম আর কি। বুঝতে পারলাম না। তোমাকে আর এত কিছু বুঝতে হবে না, যা বলেছি তা মনে রাখলেই হবে। ওখান থেকে ইরা চলে যায়। এদিকে পরের দিন আকাশ ইরাকে নিয়ে ভার্সিটিতে যায়। এদিকে দেখতে দেখতে বছর পার হতে থাকে। ইরা আর আকাশের মধ্যে অনেক কিছু হয়ে যায়, কিন্তু ইরা আকাশকে ভালোবাসলেও আকাশ এখনো ওর ভালোবাসার কথা ইরাকে জানায়নি, আর না ইরা জানিয়েছে। এদিকে ঈশা ও আকাশের ভার্সিটিতে ভর্তি হয়েছে। এখন আকাশের সাথে ঈশার প্রতিদিন দেখা হয়, আর প্রতিদিনই আকাশ ওর বাবা মায়ের খোঁজ ঈশার থেকে নেয়। ভাইয়া তুই আমাকে জিজ্ঞাসা না করে বাড়িতে এসে একদিন দেখে যা। না রে বোন, আমি আসবো না আর ওই বাড়িতে। তোকে যে দেখতে খুব ইচ্ছে করতেছে আমার। ভার্সিটিতে তো আমাদের দেখা হয়। আচ্ছা ভাইয়া, তোর নতুন বাসার ঠিকানা দে, আমি একদিন তাহলে তোর বাসায় আসবো। কিন্তু তুই আসলে যে সমস্যা হয়ে যাবে। কোনো সমস্যা হবে না, আমি শুক্রবার আসবো তোর সাথে দেখা করার জন্য। আর আসার সময় তোর পছন্দের খাবারগুলো রান্না করে নিয়ে আসবো, তারপর দুই ভাই বোন ছুটিয়ে আড্ডা দিব। ঠিক আছে, তাহলে অ্যাড্রেসটা নোট করে রাখ। ঈশাকে অ্যাড্রেস দিলে ও নোট করে রাখে। এদিকে আকাশ ওর কাজ করতে থাকে। অন্যদিকে বাজার থেকে আকাশের পছন্দের সব খাবার নিয়ে আসে, তারপর ওইগুলো রান্না করতে গেলে ঈশা, ঈশা, এ কি মা, তুই রান্না করে কেন? মা এমনিতেই রান্না করতে ইচ্ছে হলো তাই তো চলে আসলাম। কিন্তু তুই তো সচরাচর রান্না করিস না। কিন্তু যেসব রান্না তুই করতেছিস সবগুলো তো আকাশের পছন্দের। সত্যি করে বলতো, তুই কোথায় যাওয়ার প্ল্যান করছিস? মা আমি এগুলো ভাইয়ের জন্য রান্না করব, সেজন্য রান্না শেষ হতেই চলে যাব দেখা করতে। আকাশ কোথায় থাকে তা কি জানিস? জানি, ভাইয়া অ্যাড্রেস দিয়েছে। আমাকেও নিয়ে চল তোর সাথে। তোমার যাওয়া লাগবে না। কেন? আমি এলে সমস্যা কি? আমার কি ইচ্ছে করে না আকাশকে একটিবার দেখার জন্য? যদি ভাইয়াকে এতই ভালোবাসতে তুমি, তাহলে আর যাই করতে না কেন। নীলা আপুর কথা শুনে তুমি ভাইয়াকে এই বাড়ি থেকে বের করে দিতে না। আমার যে তখন কি হয়েছিল আমি নিজেও বুঝতে পারিনি। তার উপর নীলা এমনভাবে বলল, আর আমরাও রুমে গিয়ে ওদের এইভাবে দেখেছি। তাহলে বিশ্বাস না করে আর কোনো উপায় কি ছিল বল? তুমি তো তোমার ছেলেকে চিনতে পারোনি, তাই এরকম হচ্ছে। এখন সরো তো, আমাকে রান্না করতে দাও। আকাশের মা ওখান থেকে চলে যায়। ঈশা তো রান্না করে। অন্যদিকে ইরা চলে আসে আকাশের রুমে। কি ব্যাপার, আপনি এখানে কেন? এটা আমার বাসা, তাই আমি যখন খুশি আসব।
এসেছেন যখন তখন আবার বের হয়ে যান। কেন কেন? ভেবেছিলাম তোমার সাথে একটু কথা বলবো, আড্ডা দিব, কিন্তু তুমি তো দেখতেছি আমাকে তাড়িয়ে দিচ্ছ। দিচ্ছি। আমি এখন ঘুমাবো। তো আমি না করেছি নাকি? তুমি ঘুমাও, আমি তখন কি? না কিছু না, আমি যাচ্ছি বান্ধবীদের সাথে একটু আড্ডা দিতে, ফিরবো বিকালে। আমাকে কেন বলছেন? তুমিও চলো আমার সাথে। কোনোভাবেই যাওয়া যাবে না। ঈশা এসে না পেলে তো আমার খবরই আছে। ওই কি ভাবছো? কিছু না, আপনি যান, আমি আসতে পারবো না। ঠিক আছে। এরা বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ বাসার বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ঈশা আসে। ভাইয়া কেমন আছিস? এই তো বোন ভালো। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ভাইয়া, তবে একটু বেশি গরম লাগতেছে। আচ্ছা, আমার সাথে এখন চলো রুমে। ঈশাকে নিয়ে রুমে যায়। ঈশা ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর বেরিয়ে ওরা দুই ভাই বোন গল্প করতে থাকে। ততক্ষণে প্রায় 2টার বেশি বাজে। ভাইয়া চল এখন খেয়ে নেই। তোর কি খিদে পেয়েছে বেশি করে? আসলে আমি তোর জন্য রান্না করতে করতে আর খাওয়ার সময় পাইনি। তুই খেয়ে আসতে পারলি না? ততক্ষণে তো সময় অনেক পেরিয়ে যাবে। তাছাড়া আমি তোর সাথে কয়েকদিন থাকবো। আমার সাথে থাকবি মানে? বারে, আমি কি চলে যাওয়ার জন্য এসেছি নাকি? তাছাড়া আমি এখানে অনেক খাবার রান্না করে নিয়ে এসেছি। তাছাড়া তোর বাসায় তো ফ্রিজ আছে, কিচেন রুমও আছে। তাহলে আর সমস্যা কি? আমি 2-3 দিন এখানে থাকবো। বাড়িতেও বলে এসেছি আমি তোর সাথে যে কয়েকদিন থাকবো। কিন্তু বোন, আমি আর সাথে তুই কি খুশি না ভাইয়া? আরে আমি অনেক খুশি, কিন্তু একটা সমস্যা যে আছে বোন। কি সমস্যা? আচ্ছা থাক, তুই তো দুপুরবেলায় ঘুমাস, তাহলে তুই ঘুমা। তুই কি করবি? আমিও ঘুমাবো, কিন্তু একটা কথা। কি কথা ভাইয়া? কেউ যদি দরজা নক করে ভুলেও কিন্তু দরজা খুলবি না। কেন? আরে তোকে আর আমাকে একটা রুমে দেখলে কি ভাববে ওনারা? আমরা তো ভাই বোন, তাহলে আর সমস্যা কি? উফ, আরে আল্লাহ, তুই যে আমার বোন তা তো ওনারা জানে না। কেন? তুই কি ওনাদের তোর পরিচয় বা তোর কাছে কে কে আছে তা কি কিছুই জানাস নি? না। আচ্ছা, তোকে এত কিছু ভাবতে হবে না, তুই ঘুমা। ওরা ঘুমিয়ে পড়ে। এদিকে সন্ধ্যার পর ঈশা উঠে তরকারি গরম করতে থাকে। তরকারি গরম করা শেষ হলে, ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া, কি হয়েছে, এত চিৎকার কেন করছিস? নাস্তা করবি না? কয়টা বাজে? 8টা বাজে। ফ্রেশ হয়ে আয়, তারপর দুজনে আবার নাস্তা করে গল্প করব। এদিকে ওরা নাস্তা করে গল্প করতে থাকে। অন্যদিকে ইরার কথা আকাশ ভুলে গিয়েছে প্রায়। রাত 10টা দরজার কলিং বেল কেউ বাজাতে থাকে। ভাইয়া দেখ তো কে এসেছে। আকাশ দরজার সামনে গিয়ে দেখতে থাকে গ্লাসের দিক দিয়ে। তখন ইরাকে দেখতে পায়, হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। হায় আল্লাহ, এখন কি করব? ঈশাকে দেখলে তো সব মাথায় করে রাখবে। ঈশা, ঈশা কোথায় তুই? ভাইয়া আমি তো বারান্দায়। কেন, কি হয়েছে আর কে এসেছে রে? পরে বলবো, এখন তুই বারান্দায় থাক, আমি না বলা পর্যন্ত রুমে আসবি না। ঠিক আছে। ঈশা বারান্দা থেকে যায়। অন্যদিকে আকাশ দরজা খুলে দেয়। দরজা খুলতে এত সময় লাগে কেন? আমি ওয়াশরুমে ছিলাম। ও তাই বলো, রুমে কোনো মেয়ে নেই তো? আমার রুমে মেয়ে আসবে কোথায় থেকে? কেন, আসতে কি পারে না? না, পারে না। নাও রাতের খাবার, এগুলো খেয়ে নাও। ঠিক আছে, খাবো, কিন্তু আপনি কি দাঁড়িয়ে থাকবেন নাকি? থাকলে কি কোনো সমস্যা? সমস্যা। কি বললি তুই? কই কিছু না তো। তাহলে চুপচাপ খেতে থাক। এদিকে ঈশা ওদের কথা শুনতে পাচ্ছে, তাই উকি মেরে দেখতে থাকে ভেতরে কে আছে। ঈশা ভালো করে দেখতে পেল ইরাকে। কি ব্যাপার, এই আপুটা এখানে কি করে এলো? কি রে, খাচ্ছিস না কেন? খাবো আরো পরে, এখন খিদে নেই। তোকে এখনই খেতে হবে, দেরি করে খেলে শরীর খারাপ করবে যে তোমার। আমাকে নিয়ে তোমার এত চিন্তা হচ্ছে কেন? ও তুমি বুঝবে না, এখন খেয়ে নাও। আমি সকালে এসে বাটিগুলো নিয়ে যাব, আর সকালে নাস্তা দিয়ে যাব। সকালে নাস্তা লাগবে না, আমি বাড়ি থেকে খেয়ে আসবো। ওই আমি থাকতে তুই বাইরের থেকে কেন খেয়ে আসবি? আমার জন্য প্রতিদিন এত কষ্ট করেন কেন? যেন এই কষ্টের বিনিময়ে একদিন তোমার থেকে কিছু চেয়ে নিতে পারি। আমার মতো গরিবের কাছে দেওয়ার মতো কিছু নেই।
যা দরকার সেটা টাকা দিয়ে কেনা যাবে না, তাই চাইলেই তুমি দিয়ে দিতে পারো। আচ্ছা, চেষ্টা করব দেওয়ার। সত্যি দিবে তো? আবার পরে না করতে পারবে না কিন্তু। আচ্ছা, করব না। এদিকে ইরা যাওয়ার পর আকাশ দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর ঈশা ওখান থেকে বেরিয়ে আসে। কি ব্যাপার ভাইয়া, ওই মেয়েটা কে রে? কোন মেয়ে? একটু আগে যে মেয়েটা তোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে চলে গেল এখান থেকে। ওর নাম ইরা, এই বাড়িটা ওদেরই। তাহলে ভাবির নাম